তোমরা কেমন আছো? হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো তাহলে আমরা আমাদের নির্ধারিত ক্লাসে চলে যাই। তাহলে অনলাইন পাঠদান কার্যক্রম বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। আজকের পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে তাহলে অধ্যায় 6 পদার্থের গঠন। এই অধ্যায়ে আমরা যেগুলো শিখব, যেমন 1 নম্বর পদার্থ এবং প্রকারভেদ, পদার্থের গঠন এবং ক্ষুদ্রতম কণা মতবাদ, ডাল্টনের পরমাণু মতবাদ, অণু এবং পরমাণু ধারণা, আসসালামু আলাইকুম, পরমাণু মৌলিক কণিকা সমূহ, পরমাণু গঠন এবং ইলেকট্রন বিন্যাস, প্রতীক এবং সংকেত এবং যৌগ মূলকের ধারণা। ঠিক আছে, ক্লাস চলাকালীন সময় এই কথা বললে হয়, মানে কি হয়, ডিস্টার্ব হতে পারে অনেকেরই। ঠিক আছে, তাহলে তোমরা সঠিক সময় ক্লাসে যোগদান করবে। এখন আমরা আলোচ্য বিষয়গুলো দেখলাম, এখন আমরা আমাদের নির্ধারিত পাঠ নিয়ে কথা বলি। যে প্রথমে আমরা আসবো পদার্থের শ্রেণী বিভাগ। এর আগেই পদার্থ কাকে বলে আমরা তো জানি নাকি? বলতো কিভাবে বলতে পদার্থ কাকে বলে? একজন বলো, কে পারবে? পদার্থ কাকে বলে? যার ওজন আছে, জায়গা দখল করে, সৃষ্টি করে, তাকে পদার্থ বলে, তাই না? পদার্থ অবস্থা অনুযায়ী পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, তাই না? কঠিন পদার্থ তো বুঝোই তো নাকি, লোহা, তামা, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ কি? পানি, দুধ, এগুলো তরল পদার্থ। গ্যাসীয় পদার্থ কি? যেমন বায়ুটা গ্যাসীয় পদার্থ, তারপরে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ, তাই না? যাই হোক, আবার গঠনের দিক থেকে পদার্থগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: একটা মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। যে পদার্থগুলোকে ভাঙলে কি ওই পদার্থ ছাড়া অন্য কোনো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যাবে না, এদেরকে বলা হচ্ছে মৌলিক পদার্থ, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, এগুলো। আর যৌগিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, নতুন বৈশিষ্ট্য, একাধিক নতুন বৈশিষ্ট্যের পদার্থ পাওয়া যাবে, এদেরকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানিকে ভাঙলে অক্সিজেন, হাইড্রোজেন পাওয়া যাবে, তাই না? আবার কার্বন ডাইঅক্সাইড ভাঙলে কার্বন, অক্সিজেন পাওয়া যাবে। যাই হোক, এখন মৌলিক পদার্থগুলোকে আবার কতগুলো হচ্ছে কঠিন, কতগুলো হচ্ছে তরল, কতগুলো আবার হচ্ছে কি হচ্ছে কঠিন কিন্তু ভঙ্গুর, হালকা। এই গুণাগুলোর উপর ভিত্তি করে মৌলিক পদার্থগুলো 3 ভাগে ভাগ করা: ধাতু, উপধাতু এবং অধাতু। ধাতুগুলো শক্ত, চিকচিক করবে, ওজনে ভারী হবে, হ্যাঁ, তারপর আঘাত করলে ঢনঢন শব্দ হবে, যেমন তামা, লোহা, এগুলো। আর হচ্ছে অধাতু, এগুলো শক্ত কিন্তু ওজনে হালকা, কিন্তু এরা চিকচিক করবে না, বা কি ওই যে আঘাত করলে ঢনঢন শব্দ করবে না, এরা সহজে ভেঙে যাবে, যেমন কার্বন, তাই না? এগুলা হচ্ছে অধাতু। আর উপধাতু, ধাতু অধাতু মাঝে কতগুলো উভয়ই বৈশিষ্ট্য প্রকাশ পায়, এগুলোকে বলা হচ্ছে উপধাতু। যাই হোক, এখন পদার্থ মানে হচ্ছে অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে বলা হচ্ছে, এই ক্ষুদ্র কণিকাগুলোকে বলা হচ্ছে অণু বলা হয়। তাহলে প্রত্যেকটি পদার্থেই অসংখ্য অণু দ্বারা গঠিত। এই অণুগুলো হচ্ছে মার্বেলের মতো গোলাকার, তাই না? এইগুলা কি করে, এগুলা সবসময় কি হচ্ছে, কোনটা পদার্থের মধ্যে গতিশীল থাকে। এমন কতগুলো পদার্থ, কটি পদার্থের মধ্যে এই অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, এদের আন্তঃআণবিক দূরত্ব একেবারে কম এবং আন্তঃআণবিক আকর্ষণ এত বেশি যে একটা অণুকে আরেকটা অণু থেকে বিচ্ছিন্ন করা কোনো উপায় নেই। এই ধরনের অবস্থা হলে সেটাকে বলা হচ্ছে কঠিন পদার্থ তৈরি করে। আর হচ্ছে যখন অণুগুলোর একটু আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে, এর ফলে এর নিজেদের মধ্যে আন্তঃআণবিক শক্তি, আকর্ষণ শক্তি কম হবে, অর্থাৎ একটি অণু আরেকটি অণুর সঙ্গে শিথিলভাবে যুক্ত হবে, তখন সেটা তরল অবস্থায় অবস্থান করে, যেমন পানি, তাই না? আর গ্যাসীয় পদার্থ কি হচ্ছে, যে অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব এত বেশি যে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে, এদের মধ্যে আকর্ষণ নাই বললেই চলে, আন্তরিক শক্তি একেবারে কম, এই কারণে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে। এই জন্য যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকারই ধারণ করে গ্যাসীয় পদার্থগুলো। ঠিক আছে, তাহলে আমরা পদার্থের গঠন এবং পদার্থ শ্রেণীবিভাগ আমরা দেখলাম। আর এর মধ্যে একটা দেখা গেল যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ছাড়াও আর এক ধরনের পদার্থ রয়েছে, এগুলোকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ কি হলো, এই এক বা একাধিক পদার্থ যৌগিক হতে পারে, মৌলিক হতে পারে, এরা কি হলো, একত্রে পাশাপাশি অবস্থান করে, কিন্তু কোনটা কোন পদার্থের ধর্ম নষ্ট হয়ে যায় না, অর্থাৎ স্ব ধর্ম বজায় রেখে যখন কোন একটি পাত্রে বা
কোনো একটি জায়গায় সংমিশ্রিত ভাবে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। যেমন বায়ুতে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন সবকিছু আছে। এরা সব একত্রে অবস্থান করছে, কিন্তু প্রত্যেকটি পদার্থের গুণাগুণ কিন্তু বজায় রয়েছে। যেমন অক্সিজেন, হাইড্রোজেন ধর্ম প্রশ্ন করতেছে, নাইট্রোজেন ধর্ম প্রশ্ন করতেছে। তাহলে এই ধরনের পদার্থগুলোকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। যেমন এক গ্লাস পানিতে যদি 1 চামচ চিনি দেই, তাহলে চিনিটা গলে যাবে। তাহলে চিনি এবং লবণের একটা দ্রবণ তৈরি হলো। এটাকেও আমরা বলছি মিশ্র পদার্থ। কি বলা হয়? মিশ্র পদার্থ। এটা কিন্তু যৌগিক পদার্থ নয়, তাই না? ঠিক আছে, ওকে। এখন আমরা আসবো যে পদার্থ তো ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা তৈরি, তাই না? এখন যদি পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাওয়া যাবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, যে কণাগুলো হচ্ছে কি হলো, ওই পদার্থের গুণাগুণ বজায় রাখে। এইদেরকে বলা হচ্ছে পরমাণু। তাহলে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করলে কি পাওয়া যাবে? পরমাণু পাওয়া যাবে, অসংখ্য পরমাণু পাওয়া যাবে। আর পরমাণুগুলোকে পুনরায় যদি আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে কি পাওয়া যাবে? তোমার আরো কিছু ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এই যে পদার্থ মাত্রই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি হচ্ছে, কণার দ্বারা তৈরি, তাই না? এটা আবিষ্কার করতে গিয়েও অনেক বিজ্ঞানীদের অনেক পরিশ্রম হয়েছে। প্রথমেই ভারতীয় দার্শনিক কণা খ্রিস্ট জন্মের 600 বছর আগে পরমাণু ধারণা দেন। তিনি তখন পরমাণু নাম দেননি, তিনি একটা ক্ষুদ্রতম কণিকা একটা ধারণা দেন, যে পদার্থ মাত্রই ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত। এই কণিকাগুলো হচ্ছে অবিভাজ্য। পরবর্তীতে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এদের নাম দেন অ্যাটমস মানে অবিভাজ্য, যেটাকে পরবর্তীতে আমরা বাংলায় পরমাণু বলছি। তারপর এখানে অ্যারিস্টটল, প্লেটো এই দার্শনিকগণ বাকি তাদের এই ধারণাকে আর একটু আপডেট করে তারা বললেন যে পদার্থ সমূহ নিরাবিচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণিকাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হইতে থাকে, তাই না? এবং ক্ষুদ্রতর কণিকাগুলোর নামই হচ্ছে পরমাণু। যাই হোক, পরমাণু সম্পর্কে পরবর্তীতে রসায়ন বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুর প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে একটি তথ্য প্রদান করেন, যা তথ্যকে বলা হচ্ছে ডাল্টনের পরমাণু মতবাদ। তার এই পরমাণু মতবাদের স্বীকার্য বা ধারণাগুলো হচ্ছে এটা হচ্ছে যে 1 নম্বর পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোর নাম হচ্ছে পরমাণু। একই পদার্থের পরমাণুসমূহের আকার, ভর এবং অন্যান্য বৈশিষ্ট্যে একই রকম থাকবে, তবে ভিন্ন পদার্থের পরমাণু সমূহ আকার, ভর, আকৃতি এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো কিন্তু ভিন্ন হবে। পরমাণুগুলো সরল সংখ্যার অনুপাতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? যৌগ তৈরি করে। যেমন পানি যখন তৈরি হয় তখন কি 2টি পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন মিলে 1 অণু পানি তৈরি হয়। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা এবং অক্সিজেন পরমাণু সংখ্যার অনুপাত কত? 2:1। পৃথিবীতে যে কোথাও তুমি পানির গঠনটা পর্যবেক্ষণ করো, তাহলে দেখ সবখানেই 2:1 অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি হচ্ছে। এটা তারপর রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করার সময় পদার্থগুলো প্রথমে পরমাণুতে বিভক্ত হয়, তখন পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পরমাণুগুলো সজ্জা রীতি থেকে শুরু করে পুনর্বিন্যাস হয়ে নতুন নতুন পদার্থ বা যৌগ তৈরি করছে। এটা হচ্ছে ডাল্টনের পরমাণু মতবাদ। আচ্ছা, স্বাধীন মিনিট হও। এটা হচ্ছে ডাল্টনের পরমাণু মতবাদ, তাই না? অর্থাৎ ডাল্টন পরমাণু সম্পর্কে কি ধারণা পোষণ করেন, সেটি হচ্ছে ডাল্টনের পরমাণু মতবাদ। এখানে আমরা জন ডাল্টনের একটা ছবি দেখতে পাচ্ছি। আসলে ইনি একজন ইংরেজ রসায়ন বিজ্ঞানী, মূলত ইনি আমাদের মতোই একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি অবশ্য রসায়ন বিজ্ঞানে যখন পারদর্শী ছিলেন, তিনি আবহাওয়া এবং পদার্থ বিজ্ঞানেও যথেষ্ট পারদর্শী। তিনি শুধু পরমাণু মতবাদই দেননি, তিনি আরো অনেক বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। তার আবিষ্কৃত পরমাণু সম্পর্কে যে মতবাদটি, এটা আধুনিক রসায়ন বিজ্ঞানের ভিত্তি হিসাবে চিহ্নিত করা হয়। এইখানে সংক্ষেপে তার পরমাণু সম্পর্কে যে তার যে ধারণাগুলো, সেগুলো যেমন মৌলিক পদার্থ অতি ক্ষুদ্র,
অখণ্ডনীয় পরমাণু দ্বারা গঠিত। বিভিন্ন মৌলিক পরমাণু ধর্মে এবং ভরে একটি অন্যটি থেকে আলাদা পরমাণু অবিভাজ্য, তাদের সৃষ্টি ধ্বংস করা যায় না। কিন্তু পরবর্তীতে এটাকে কিন্তু আবার কি হয়, পরমাণুগুলোকে পুনরায় আবার ভাঙা যায়, যে ইলেকট্রন নিউট্রন প্রোটনে। হ্যাঁ, এইটা যাই হোক, একই পদার্থের সকল পরমাণু ধর্ম এবং ভর ভিন্ন। আর বিভিন্ন মৌলের পরমাণুর অখণ্ড বা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করছে, যৌগ তৈরি করে, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন আমরা আসবো পরমাণু সম্পর্কে। যখন এত ধারণা পেলাম, এখন সংক্ষেপে পরমাণুকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাতে ওই পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে, স্বাধীন অস্তিত্বের অধিকারী নয় এবং কোন রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে স্বাধীন ভাবে অবস্থান করে না বটে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, এগুলোকে বলা হচ্ছে পরমাণু। যেমন পরমাণু বৈশিষ্ট্যগুলো, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করলে পদার্থের বৈশিষ্ট্য থাকে না, এবং ভাগ করলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নামক তিনটি স্থায়ী কণিকা পাওয়া যাবে। এরা স্বাধীনভাবে প্রকৃতিতে কি অবস্থান করতে পারে না, তবে এরা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ করতে পারে। আর যেহেতু এই যাবৎ 118টি মৌলিক পদার্থ তৈরি হয়েছে, কাজে 118 প্রকারের কি পরমাণু রয়েছে। পরমাণু খুবই ক্ষুদ্র, যে এখানে একটা পরমাণু দৈর্ঘ্য যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে সেটা 1 মিটারে 1 লক্ষ ভাগে 1 ভাগ হতে পারে। এরপর হচ্ছে অণু, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাতে ওই পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে এবং যারা স্বাধীনভাবে প্রকৃতিতে অবস্থান করতে পারে, তবে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না, এগুলোকে বলা হচ্ছে অণু। যে অণুকে ভাঙলে কি হবে, পরমাণু পাওয়া যাবে, এক বা একাধিক পরমাণু পাওয়া যাবে, আর এরা স্বাধীনভাবে অবস্থান করে। অণু সংখ্যা কিন্তু অগণিত, যেহেতু আমরা কি হলো, কাজে এই সংখ্যা অগণিত, মানে কোটি কোটি। তারপর এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে প্রথমে এদেরকে কি করতে হবে, পরমাণুতে বিভক্ত হতে হবে, তারপর এরা পরমাণু বিভক্ত হয়ে গেলে তখন এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এটাই হচ্ছে তোমার অণু বৈশিষ্ট্য। এখন আমরা আসি যে অণু দুই ধরনের। পদার্থের অণুগুলো, যে পদার্থগুলো দেখি যে এটা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তাই না? এই পদার্থ ভেদে অণুগুলো হচ্ছে দুই ধরনের, একটা মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। অর্থাৎ একই মৌলের একাধিক পরমাণু নিয়ে যদি কোনো অণু গঠিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে মৌল অণু। অর্থাৎ মৌল অণুকে ভাঙলে কেবলমাত্র একটি মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যাবে, একই ধরনের পরমাণু পাওয়া যাবে, এটাকে বলা হচ্ছে মৌল অণু। যেমন অক্সিজেন, এখানে অক্সিজেন দুটি পরমাণু মিলে কি হচ্ছে, অক্সিজেন অণু তৈরি করছে। ঠিক অনুরূপভাবে একাধিক মৌলিক পদার্থের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে লাল গোলাপিকে লাল গোলাপিকে লাল গোলাপিকে লাল গোলাপিকে লাল গোলাপিকে স্যার মিউট করে দেন স্যার। লাল গোলাপিকে মিউট করে দিলাম, আবার করতে কেন? অফ করে দাও, অফ করে দাও, অফ করে দাও, অফ করে দাও, রিমুভ করো, অফ করে দাও। হ্যাঁ, তাহলে একাধিক মৌলিক পদার্থে ভিন্ন ভিন্ন পরমাণু মিলে অণু গঠিত হলে তাকে মৌল অণু বলে, তাকে যৌগ অণু বলে। তাহলে যৌগিক পদার্থের অণুকে যৌগ অণু আমরা বলতে পারি। যেমন পানির অণু, কার্বন ডাইঅক্সাইডের অণু হচ্ছে যৌগ অণু। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইডে কি হচ্ছে, দুইটা অক্সিজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণু মিলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণু। ঠিক আছে, তাহলে আমরা এটা হলো। এখন আমরা যে পরমাণুকে ভাঙলেও আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা তৈরি হয়, তাই না? এই কণিকাগুলো হচ্ছে দুই ধরনের, একটা স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। তাহলে পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন, এই তিন ধরনের স্থায়ী কণিকা পাই। এর মধ্যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ আধানযুক্ত, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এখানে প্রোটন এবং নিউট্রন কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকবে, আর ইলেকট্রনটা কি থাকবে, নিশ্চয় কক্ষপথে সবসময় ঘূর্ণমান থাকবে। আর অস্থায়ী কণিকাগুলো কি, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, ফটন ইত্যাদি।
তাহলে এগুলো এগুলো বিস্তারিত আমাদের জানা দরকার নেই। জি স্যার বলো। আধান কাকে বলে? আদম চার্জ এই যে বৈদ্যুতিক আধান অবস্থা কাকে কোনো বলে? কোনো একটা পরমাণু বা কোনো একটা পরমাণু কোনো একটা পদার্থের যে বৈদ্যুতিক যে অবস্থা যে সেটি কি সেটি হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করবে নাকি বর্জন করবে নির্দেশ করে, তাই না? সেটাকে বলা হচ্ছে আধান বা চার্জ, ঠিক আছে, বৈদ্যুতিক অবস্থা। এখন পরমাণু গঠন, যে আমরা পরমাণু বললাম, পরমাণুতে এই যে ইলেকট্রন নিউট্রন এবং প্রোটন গুলো কিভাবে সজ্জিত, তাই না? এই মৌলিক কণিকা গুলো কিভাবে অবস্থান করে, হ্যাঁ, সেটা জানার জন্য বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1909 সালে আলফা বিজ্ঞাপন পরীক্ষার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হন। তিনি বলেন যে কি, যে সৌরজগতের যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলো ঘুরছে, ঠিক একটি পরমাণুতে কেন্দ্রে রয়েছে প্রোটন এবং নিউট্রন। এটাকে হচ্ছে নিউক্লিয়াস বলা হচ্ছে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কি ঘুরছে, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। এর জন্য রাদারফোর্ডের এই পরমাণুর গঠন মতবাদটিকে সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়। তাহলে কি হচ্ছে, রাদারফোর্ডের পরমাণুর মডেলকে আমরা সৌরজগতের সঙ্গে তুলনা করতে পারি। এই মডেলটিকে এই জন্য সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। তাহলে হচ্ছে পরমাণু গঠনটা কেমন হবে, কেন্দ্রে থাকবে নিউক্লিয়াসকে বলা হচ্ছে কেন্দ্র, এই নিউক্লিয়াসে কি থাকবে, প্রোটন এবং নিউট্রন থাকবে, আর নির্দিষ্ট কক্ষপথে কি হবে, ইলেকট্রন গুলো ঘুরবে। এটা হচ্ছে পরমাণুর গঠন। এখন আমরা আসবো যে পারমাণবিক গঠন বা পরমাণুতে ইলেকট্রন নিউট্রন প্রোটন গুলো কিভাবে অবস্থান করে তার একটা সজ্জা রীতি আছে। এই রীতিকে বলা হচ্ছে পারমাণবিক গঠন বলা হয়। যে যেমন এখানে তোমরা দেখো যে আমরা যে কি হলো, কেন্দ্রে থাকবে নিউট্রন এবং প্রোটন, আর ইলেকট্রন গুলো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণমান থাকবে। এখন কক্ষপথ গুলোর নাম আছে, প্রথম কক্ষপথকে কে, দ্বিতীয় কক্ষপথকে এল, তৃতীয় কক্ষপথকে এম, চতুর্থ কক্ষপথকে এন, এগুলো নাম দেওয়া হয়। প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে থাকবে 18টি ইলেকট্রন, চতুর্থ কক্ষপথে থাকবে 32টি ইলেকট্রন, ঠিক আছে। এখন এটা থাকবে। এখন তোমরা দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, ইলেকট্রন সংখ্যা 8। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, লালগুলো ইলেকট্রন, আর দ্বিতীয় কক্ষপথে কয়টি, 6টি ইলেকট্রন থাকবে। এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তাহলে কেন্দ্রে 11টি প্রোটন থাকবে এবং 11টি নিউট্রন থাকবে, আর কক্ষপথে থাকবে 11টি ইলেকট্রন। প্রথম কক্ষপথে এখানে 1টা 2টা আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা, 10টা হয়ে গেল, তৃতীয় কক্ষপথে থাকবে আর একটা। ক্লোরিন, এখানে দেখো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। তাহলে কেন্দ্রে থাকবে 17টি প্রোটন, আর এর বাইরে 16টি ইলেকট্রন কক্ষপথে থাকবে। এর মধ্যে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথ থেকে 7টি ইলেকট্রন থাকবে, তাই না? এইভাবে আমরা প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন কি পারমাণবিক গঠন দেখাতে পারি। এবং পরমাণু ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যাসিত থাকে তারই একটা সজ্জা বিন্যাস এখানে দেওয়া আছে, ঠিক আছে। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করবো না। যেমন এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সিলিকনের ইলেকট্রন বিন্যাস আছে, এখানে ক্লোরিনের আছে, আর্গনের আছে, আর এখানে পটাশিয়ামের আছে। যাই হোক, এখন আমরা আসবো প্রতীক এবং সংকেত। এটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে প্রতীক কাকে বলা হচ্ছে, আমরা যে মৌলিক পদার্থগুলো আমরা নাম আছে, তার হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আছে, তাই না? এগুলো কে আমরা সংক্ষেপে যে কোনো প্রতীক দিয়ে আমরা কি করতে পারি, চিহ্নিত করতে পারি। তাহলে কোন মৌলিক পদার্থের সংক্ষিপ্ত এই রূপকেই বলা হচ্ছে প্রতীক। তাহলে প্রতীক কিভাবে লেখা হয়, যে মৌলের অধিকাংশ নামগুলো কিন্তু কি ল্যাটিন বা গ্রিক ভাষায়, ল্যাটিন মানে গ্রিক শব্দের ইংরেজি বানানের প্রথম অক্ষর বড় হাতের লিখে ওই মৌলের প্রতীক লেখা হয়। যদি একাধিক মৌলের
প্রথম অক্ষর একই হয়, যেমন নাইট্রোজেনের এন, আবার নিকেলেরও এন আছে, সোডিয়ামেরও এন, তিনটাই কিন্তু এন আছে, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে যেটি আবিষ্কৃত হয়েছে প্রথমে সেটি প্রথম অক্ষর দিয়ে চিহ্নিত করতে হবে, আর পরের গুলো প্রথম অক্ষর বড় হাতে লিখে সুবিধাজনক আরেকটি ছোট অক্ষর দিয়েই ওই সকল মৌলের প্রতীক লেখা হয়। যেমন সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন শব্দ হচ্ছে ন্যাট্রিয়াম, তাহলে এন এ। নাইট্রোজেন ইংরেজি নাম নাইট্রোজেন, এন আই টি আর ও জেন, তাই না? তাহলে নাইট্রোজেন যেহেতু আগে আবিষ্কৃত হয়েছে কাজে এন দ্বারা, আর নিকেল এন আই, নিকেল, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে বললাম। এখন প্রতীক দ্বারা আমরা কি বুঝি বা তাৎপর্যটা কি? দেখো, হাইড্রোজেন এইচ দ্বারা আমরা কি বুঝবো? একটি সংশ্লিষ্ট মৌলকে বুঝাবো, এটার নাম কি? হাইড্রোজেন। আর প্রত্যেকটি দ্বারা শুধু একটা এইচ থাকে, তাহলে কি কি বুঝাবে? হাইড্রোজেন একটি পরমাণুকে বুঝাবে। তারপর এইচ দ্বারা কি হবে? যে প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর কিন্তু কোন মৌলের পারমাণবিক ভর নির্দিষ্ট, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেনের 16। এরপর আসবো সংকেত, এটা সংকেত। তাহলে সংকেত হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের অণু সংকেত রূপকে বলছে সংকেত, তাই না? এখন সংকেত লেখার নিয়মটা কি? মৌলের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট মৌলের প্রতীকটিকে আমরা লিখবো, লেখার পরে যে কটা পরমাণু সংখ্যা সেটা আমরা কি করব? ওই ডান পাশে নিচের দিকে লিখে দিব। যেমন H2, H লিখে ডান পাশে নিচে 2 যখন লিখবো তখন H2, এটা হচ্ছে হাইড্রোজেনের অণু সংকেত। অক্সিজেনের অণু সংকেত হবে O2, ক্লোরিনের অণু সংকেত Cl2, ঠিক আছে? তবে যৌগিক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে? যে মৌলগুলো নিয়ে গঠিত সেই মৌলগুলোর প্রতীকগুলো পাশাপাশি লিখতে হবে। প্রথমে কি করতে হবে? ধনাত্মক মৌল ধনাত্মক পরমাণু লিখতে হবে, তারপরে ঋণাত্মক কি হচ্ছে মৌলের প্রতীকটা লিখতে হবে। তারপর তাদের যে যোজনী গুলো ইন্টারচেঞ্জ করবে, পারস্পরিক পরিবর্তন করবে, তাহলে কি হলো? সেটি একটা সংকেতে রূপান্তর হয়ে গেল। আমরা আসতেছি পরে। যেমন তাৎপর্যটা কি? যে সংকেত দ্বারা আমরা একটি নির্দিষ্ট পদার্থকে বুঝাবো, যেমন হচ্ছে H2O দ্বারা পানিকে বোঝায়, সংশ্লিষ্ট পদার্থের একটি অণুকে নির্দেশ করে। যেমন H2O দ্বারা হাইড্রোজেনের একই পানির একটি অণুকে বোঝাবে। পদার্থটি কি মূলত গঠিত? H2O দ্বারা কি হবে? পদার্থটি অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, তাই না? এটা বোঝাবে। এবং কোন মৌলের কয়টি পরমাণু দিয়ে গঠিত সেটা বোঝাবে। যেমন H2O দ্বারা অক্সিজেনের 2টি, হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু মিলে এক অণু পানি তৈরি হয়, এটা বোঝানো হবে। আবার H2O দ্বারা কি হবে? তোমার হচ্ছে পানির আণবিক ভর কত, আণবিক ভর কত সেটা বোঝা যাবে। যে যেমন এর পারমাণবিক ভরগুলো যোগ করলে হয়ে গেল। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, 2টা পরমাণু আছে তাহলে 2 হয়ে গেল। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, যেহেতু একটা আছে 1 দিয়ে গুণ করো, তাহলে 2 এ 18 হলো। তাহলে পানির আণবিক ভর হচ্ছে 18, এটা নির্দেশ করে, ঠিক আছে? এখন আমরা দেখো এখানে কয়েকটি মৌলের হচ্ছে মৌলের নাম, প্রতীক, ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে এবং ইলেকট্রন যে বিন্যাস বা পারমাণবিক গঠন, এখানে কিন্তু সংখ্যাগুলো উল্লেখ করা আছে। তো প্রথম কক্ষপথে কয়টি থাকবে, দ্বিতীয় কক্ষপথে থাকবে, তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, চতুর্থ কক্ষপথে কয়টা থাকবে, এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা পরে দেখে নিবা। এখন আমরা যৌগ গঠন কি করে করি? যে আসলে কি যে কোন পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম থাকে, আবার কোথাও বেশি থাকে। যে সাধারণত যে কোনো কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 8 টা থাকে, তাহলে কি হবে? তাহলে মোটামুটি ভাবে সুস্থিত থাকে। তাহলে কোন মৌলতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে না। কিন্তু যদি 8 টার চেয়ে ইলেকট্রন যদি কম থাকে, 1 টা 2 টা, তাহলে সে অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে 8 টা পূরণ করার চেষ্টা করবে। এটাকে বলা হচ্ছে অক্টেট নিয়ম বলা হয়। তাই না? আবার কতগুলো পরমাণুতে দেখা যায় এইজন্য কি হচ্ছে? অক্টেট নিয়মটাকে কি হলো? কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম থাকতে পারে বা বেশি থাকতে পারে। যদি কম থাকে তাহলে ইলেকট্রন গ্রহণ করবে অন্যান্য মৌল থেকে। আর যদি বেশি থাকে তাহলে ওই মৌল ওই ওই পরমাণুটি ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি হবে? ওদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনের ফলে যৌগ তৈরি হয়। এটাকে বলা হচ্ছে আয়নিক যৌগ। আবার কতগুলো আছে যে যেমন হচ্ছে এখানে কি এই যে ইলেকট্রন সংখ্যা দেখা গেল যে সে কাউকে দিবেও না, আবার কার সঙ্গে নেবে না। তবে কি হচ্ছে? 2 বা ততোধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো শেয়ার হবে। শেয়ারে ব্যবসা করার মানে কি? যে একটা ব্যবসা 4-5 জন মিলে করতেছে।
যে সবাই টাকা দিয়ে পড়তেছে এমন, তাহলে তখন এটাকে বলা হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইড এইভাবে তৈরি হয়েছে, আবার সোডিয়ামটা হচ্ছে আয়নিক যৌগ, এখানে কি হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ। তারপর মিথেনটাও তোমার হচ্ছে কি এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মিথেন তৈরি হয়েছে, পানিটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে, এখন আমরা কয়েকটি যৌগের নাম সংকেত দেখো। পানি হচ্ছে H2O, ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর যেটা বলে CaCO3, সালফিক অ্যাসিড H2SO4, সোডিয়াম কার্বনেট SNaCO3, ক্যালসিয়াম অক্সাইড CaCO3, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এইভাবে। ঠিক আছে, তাহলে এগুলো যৌগ, তাহলে এগুলো অনুসংকেত এগুলো। ঠিক আছে, এখন আমরা আসবো দেখেন যৌগমূলক কাকে বলা হচ্ছে। দেখো, দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু যখন গুচ্ছাকারে কোনো রাসায়নিক বিক্রিয়ায় একক পরমাণুর মতো আচরণ করবে তখন তাকে বলা হচ্ছে যৌগ অণু। এগুলাকে আমরা যৌগিক পদার্থ বলতে ভুল করি, যে যৌগিক পদার্থ না, এটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলক একটা পরমাণুর মতো আচরণ করে রাসায়নিক বিক্রিয়ায়। যেমন এখানে হাইড্রোক্সাইল, এখানে অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেন একটা পরমাণু মিলে এখানে কিন্তু একটা যৌগমূলক তৈরি হয়েছে। এর কি আছে, এ হচ্ছে ঋণাত্মক আয়নযুক্ত, এর যোজন হচ্ছে 1। ঠিক সালফেট, এটা SO4, তারপর হচ্ছে দুটো আয়ন থাকবে, নেগেটিভ চার্জ। তারপর কার্বনেট CO3, দুটো নেগেটিভ চার্জ। তারপর অ্যামোনিয়াম দেখো NH4 প্লাস, অর্থাৎ ধনাত্মক আয়ন এটা। হ্যাঁ, এইভাবে অসংখ্য যৌগমূলক রয়েছে। এগুলো রাসায়নিক বিক্রিয়ায় একক পরমাণুর মতো আচরণ করে এবং রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠনের জন্য এই যৌগমূলক এর ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, তাহলে এর মাধ্যমে আমাদের নির্ধারিত পাঠ শেষ হয়ে গেল। এখন আমরা কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করি, উত্তর দাও দেখি। যে খাদ্য লবণের রাসায়নিক নাম কি, কে পারবে বলতে? বলো, তাড়াতাড়ি বলো। স্যার সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এর সংক্ষেপ কি হবে বলো? স্যার NaCl। গুড। তারপর হচ্ছে পরমাণু মৌলিক কণিকাগুলো কি কি, কে পারবে বলতে? বলো। ইলেকট্রন, নিউট্রন, নিউট্রন, প্রোটন। গুড। তারপর ডাল্টনের পরমাণু মতবাদটি একটু বড়, তাই না? তারপর বলো তো যে কি হলো, প্রত্যেকটা পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, জাতিক পরমাণু বলে, তাই না? পরমাণুগুলো অবিভাজ্য, তাই না? আবার একই মৌলের পরমাণুগুলো কি একই রকম, ভিন্ন পদার্থ পরমাণুগুলো ভিন্ন নাকি? এটা আচ্ছা, এটা তো প্রত্যেক সংকেতের মধ্যে পার্থক্য বলো তো। প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে তোমার মৌলের সংক্ষিপ্ত রূপ, আর সংকেতটা হচ্ছে মৌলিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, তাই না? সেটা। আর আরেকটা কি হতে পারে, যে প্রতীক দ্বারা কি পরমাণুর সংখ্যা নির্দেশ করে, ওই মৌলের পরমাণুর সংখ্যা নির্দেশ করে, আর সংকেত দ্বারা ওই মৌলের একটি অণুকে নির্দেশ করে, তাই না? এইভাবে 8-10টা পার্থক্য লেখা যাবে। তাহলে আমাদের সময় প্রায় শেষের দিকে। ঠিক আছে, তাহলে আমরা আজ এই পর্যন্তই শেষ করি। তোমরা কি আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে নাকি? জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তার আগে কিন্তু বাড়ির একটা কাজ কিন্তু লিখে নাও। পরমাণু কাকে বলে? পরমাণুর আদান বিহীন কেন ব্যাখ্যা করো। যোগের আণবিক সংকেত কিভাবে লেখা হয় তা উদাহরণ বুঝে দাও। আর হচ্ছে এটা H2O সংকেতটি তাৎপর্য কি, তাই না? এটা পড়েছি আমরা, পরমাণু কাকে পড়েছি আমরা, যোগের আণবিক সংকেত লিখতে পড়েছি। কিন্তু 2 নম্বরটা দেখো, সাময়িকভাবে পরমাণু আদান বিহীন কেন। আসলে সামগ্রিকভাবে একটা পরমাণুতে ইলেকট্রন এবং নিউট্রন থাকে। ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আর প্রোটন গুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। কেন্দ্রের ঠিক যে কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টাই ইলেকট্রন থাকবে কক্ষপথে। এর ফলে পজিটিভ বা নেগেটিভ আদানের সংখ্যা সমান হওয়ার কারণে কি হবে, এরা চার্জ নিরপেক্ষ থাকে, তাই সামরিকভাবে, তাই না? এটাই এখানে এইভাবে উল্লেখ করতে হবে। আর যদি কি হয়, যদি ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় বা কম হয়, তখনই কিন্তু এটা আধান যুক্ত হয়ে যায়, হয় ধনাত্মক আধান হবে, না হয় ঋণাত্মক। ইলেকট্রন বেশি থাকলে ঋণাত্মক আধান হবে, আর যদি কি হয় প্রোটন না ইলেকট্রন সংখ্যা যদি কম থাকে তখন হবে প্রোটনের চেয়ে যখন ইলেকট্রন সংখ্যা কম থাকবে তখন এটা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত হবে। এটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য আরেক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে করোনার মধ্যে তোমার বাইরে যাবে না, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে এবং পরিবারকে নিরাপদে রাখো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত তোমরা 29 জন উপস্থিত আছো, তাই না? 29 জন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা।